নমস্কার দর্শক বন্ধু, হেলথ ইমপ্যাক্ট বাংলায় আপনাদের স্বাগত। একটা খুব গুরুতর সমস্যা নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেটা দৈনন্দিন জীবনে প্রায়শই আমাদের মুখোমুখি হতে হয়, যার নাম ট্রিগার ফিঙ্গার। আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর আনন্দ কিশোর পাল। ডাক্তারবাবু, স্বাগত আপনাকে হেলথ ইমপ্যাক্ট বাংলা। নমস্কার। আজকে দর্শক মণ্ডলীর কাছে এসেছি। আমরা একটা খুব কমন আমাদের একটা স্কেলিটাল প্রবলেম হাতের, ইউজুয়ালি হাতে হয়, যেটা আপনি বললেন ট্রিগার ফিঙ্গার। ডাক্তারবাবু, এখানেই আমাদের প্রশ্ন যে এই ট্রিগার ফিঙ্গার আসলে কি, তারপর তার চিকিৎসা বা অন্যান্য বিষয়ে আমরা আলোচনা করব। ট্রিগার কথাটা আসছে একটা ধরুন বন্দুকের, এটা যখন ট্রিগার করা হয়, এখন চাপলে পরে হঠাৎ করে একটা জিনিস বেরোয়, অর্থাৎ গুলিটা বেরোয়। তা এই জিনিসটা যেমন বেরোয় সেই থেকে ট্রিগার কথাটা এসছে। ট্রিগার করার টানার জন্য আঙুলটাকে বাঁকাতে হয়, তারপরে হঠাৎ করে জিনিসটা বেরোয়, তাই না? এই যে জিনিসটা আমাদের হাতের ক্ষেত্রে হতে পারে। হাতে যেটা সমস্যা হয়, ইউজুয়ালি আমাদের দু হাতের মধ্যে যে হাতটা বেশি কাজ করে সেই হাতে হতে পারে, অথবা দু হাতেই হতে পারে। বিশেষ করে কাঁধে হতে পারে, আমি পরে আসছি। যে সমস্যাটা আগে কি হয় বলি, সেটা হচ্ছে আমাদের যে এই যে আমরা ভাঁজ করছি, তো ভাঁজ করার জন্য যে টেন্ডনটা আমাদের লাগে, যেটাকে বলে ফ্লেক্সার টেন্ডন। এই টেন্ডনটা একটা গুহার একটা টানেলের মধ্যে দিয়ে যায়। অনেকগুলো টানেল থাকে, যেমন একটা পাতাল রেল যেমন যায়, তার অনেকগুলো টানেল থাকে। সিমিলারলি এইখান দিয়ে ফ্লেক্সার টেন্ডনটাই যে ভাঁজ করছি আমরা, এখান থেকে অনেকগুলো টানেলের মধ্যে দিয়ে আপাতত আঙুলের এই ডগা অব্দি পৌঁছায়। তার মধ্যে প্রথম যে টানেলটা, এই ফার্স্ট যে টানেলটা, এই টানেলটা যদি খুব ছোট হয়ে যায়, অর্থাৎ তার মধ্যে দিয়ে যখন টেন্ডনটা যাওয়ার চেষ্টা করে, সেখানে আটকে থাকে, অর্থাৎ আঙুলটা এরকম ভাঁজ হয়ে থাকে, আটকে থাকে, এবং টানার চেষ্টা করতে করতে সাডেনলি আঙুলটা সোজা হয়ে যায়। এই সমস্যাটা, অর্থাৎ আঙুলটা ভাঁজ হয়ে থাকছে এবং চেষ্টা করতে সোজা হচ্ছে না, ভাঁজ করতে গেলে সোজা হচ্ছে না, সাডেনলি এরকম ভাবে সাডেনলি এরকম ওটা সোজা হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? ওই টানেলের মধ্যে যখন প্রথমে টেন্ডনটা আটকে ছিল, তখন এই মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হয়ে গেল, আটকালো, এবং সে যখন টানতে টানতে হঠাৎ করে বেরিয়ে গেল, ওটা সাডেনলি সোজা হয়ে গেল। এইটাকে ট্রিগারিং হচ্ছে। যেমন একটা বন্দুকের ট্রিগার টানলে গোলাটা বেরোয়, সিমিলারলি টানতে টানতে সাডেনলি এরকম ভাঁজটা সোজা হয়ে গেল। এই জন্য এই ঘটনাটাকে বলা হয় ট্রিগার ফিঙ্গার। তো এই ট্রিগার ফিঙ্গারের সমস্যা কেন হয় বা কাদের বেশি হওয়ার সম্ভাবনাটা বেশি? হ্যাঁ, এক্স্যাক্টলি। প্রথম কথা বলি যে কোন আঙুলে এটা হতে পারে, কোন আঙুলের মধ্যে এটা হতে পারে। আমাদের পাঁচটা আঙুলের মধ্যে যে কোড়ে আঙুলটা, এই কোড়ে আঙুলের মধ্যে সব থেকে বেশি হতে পারে। অন্য আঙুলও হতে পারে, ইন্ডেক্সে হতে পারে, মিডল ফিঙ্গারে, লিটল, সব জায়গাতে। কিন্তু কোড়ে আঙুলের মধ্যে দেখা গেছে যে বেশি আমাদের এই রিং ফিঙ্গারের মধ্যে দেখা যাচ্ছে বেশি আমাদের এই ট্রিগারিংটা হয়। কেন হয়? একটা অ্যানাটমিক্যাল আপনাদের একটা খুব ইন্টারেস্টিং তথ্য বলি। আমাদের দেখুন যে আমাদের প্রত্যেকটা আঙুলের মুভমেন্ট কিন্তু অনেক বেশি। বুড়ো আঙুলটা সব থেকে বেশি মুভমেন্ট, দিয়ে আপনার ইন্ডেক্স ফিঙ্গারটা সব থেকে বেশি, এবং ভাঁজ করলে দেখুন তাহলেও একটা ইন্ডিভিজুয়াল মুভমেন্ট কিন্তু অনেক বেশি। মিডল ফিঙ্গারের কত বেশি মুভমেন্ট, লিটল ফিঙ্গারের কত বেশি মুভমেন্ট। কিন্তু আমরা যদি সমস্ত ফিঙ্গারগুলোকে আমরা যদি বন্ধ করে রাখি, দেখুন দেখুন যে রিং ফিঙ্গারটা কিন্তু বেশি আপনি নাড়াতে পারবেন না, কিছুতেই নাড়তে পারবেন না। এই জন্য রিং ফিঙ্গারটা হচ্ছে অ্যানাটমিক্যালি, অর্থাৎ আমাদের শারীরিকভাবে সব থেকে স্টেবল ফিঙ্গার। যে কারণে এই রিং ফিঙ্গারটা আমাদের বিভিন্ন অসপিসাস, অর্থাৎ ধর্মীয় কারণে ইউজ করা হয়। যেমন কেউ ভাই ফোঁটার জন্য, কেউ যদি কোনো শাস্ত্রীয় কিছু কাজ করতে চায়, টিকা পরার জন্য এই রিং ফিঙ্গারটাকে ইউজ করা হয়। একটা কথা আছে, একটা প্রাচীন একটা প্রবাদ আছে, যে বাঁদিকের যে রিং ফিঙ্গারটা, এই রিং ফিঙ্গারের সঙ্গে কিন্তু নাকি হার্টের সঙ্গে যোগাযোগ আছে, হার্টের যোগাযোগ আছে। সেই কারণে এই রিং ফিঙ্গার কথাটা এসছে কেন? এটা রিং পরানোর জন্য। অর্থাৎ যারা বিয়ে করার সময় তাদের মেয়েদের বাঁদিকের রিং ফিঙ্গারে রিংটা পরানো হয়, এবং তাতে একটা কথিত আছে, যেটা অ্যানাটমিক্যালি এটা বলা বলা হয় যে রিং ফিঙ্গারের সঙ্গে যে ভেনটা, সেটা তার সঙ্গে নাকি হার্টের যোগাযোগ আছে। অর্থাৎ এই যে যে কানেকশন, যখন ম্যারেজের সময় যে রিং পরানো হচ্ছে, সেটা হার্ট টু হার্ট কানেকশন হচ্ছে। তো রিং আমাদের যে কথায় যে আমরা প্রশ্নটা এলাম, যে রিং ফিঙ্গারটা কিন্তু আমাদের সব থেকে স্টেবল। আপনি যদি পুরো ভাঁজ করে নেন সমস্ত আঙুলগুলোকে, রিং ফিঙ্গারটাকে আপনি নাড়াতে পারবেন না। আপনি নিজে চেষ্টা করে দেখতে পারেন। রিং ফিঙ্গারটা হচ্ছে সব থেকে স্টেবল, অর্থাৎ তার মোবিলিটিটা সব থেকে কম। অর্থাৎ একটু আগে যেটা বললাম, ফ্লেক্সার টেন্ডনটা যে টানেলের মধ্যে দিয়ে যায়, এই টানেলের মধ্যে আটকে থাকার প্রবণতাটা কিন্তু রিং ফিঙ্গারের সব থেকে বেশি। এই কারণে রিং ফিঙ্গারে ট্রিগার ফিঙ্গার হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এবার আসছি কাদের হয়। তাহলে কেন হচ্ছে? ওই যে আমাদের বুঝতে হবে যে টানেলের মধ্যে দিয়ে যখন
ফ্লেক্সার টেন্ডনটা যাচ্ছে, টানেলটা ছোট হয়ে যাচ্ছে। কেন ছোট হচ্ছে? এবার আমরা বিভিন্ন কাজ করি, আমরা যে হাতটা আমাদের সব থেকে ডমিনেন্ট, সেটা আমরা বিভিন্ন রকম কাজ করি। তার মধ্যে বেশিরভাগ কাজ হচ্ছে আমাদের চেপে ধরা, যেটাকে বলে গ্রিপ। হাতের মেন ফাংশনটা হচ্ছে গ্রিপ। তা যদি শক্ত জিনিস দিয়ে আমরা বারবার গ্রিপ করতে থাকি, তাহলে পরে এই যে চামড়াটা কিন্তু চামড়ার সঙ্গে তার নিচের যে স্ট্রাকচার গুলো আছে, নিচের যত আমাদের স্ট্রাকচার আছে, সেগুলো কিন্তু ঘষা লাগছে। এইবারে যারা ধরুন মেয়েদের ক্ষেত্রে মেয়েদের অনেক সময় বেশি হয়, কারণ মেয়েরা তা সবসময় রান্না করছে, সবসময় এর মধ্যে গরম জিনিস লাগছে। তা যদি গরম তাপ লাগে এবং বারবার যদি এরকম ঘষা লাগতে থাকে, বা সে হাঁড়ি কড়া নামাচ্ছে, জলের বালতি ধরছে, সবসময় তাহলে কন্টিনিউয়াসলি তাকে হাতে কাজ করতে হচ্ছে। তাহলে যখনই তাকে এই হাতের ঘষা লাগছে এবং তার সঙ্গে তাপ লাগছে, তাহলে তাপ এবং ঘষা লাগার জন্য টেন্ডন, স্কিনের তলাতে টেন্ডনটা কিন্তু ওখানে ইনফ্লামেশন হচ্ছে, যেটাকে আমরা বাংলায় পরিভাষায় বলি প্রদাহ। এবং প্রদাহ থেকে একটা খুব মাইল্ড প্রদাহ, সেই মাইল্ড যেটা খুব সামান্য, সেটা হয়তো আমরা অনেক সময় আমাদের সারা শরীরে অল্প অল্প ব্যথা হলে আমরা পাত্তা দিই না, সেই যে সেরকম জিনিসই হচ্ছে। সেইখান থেকে টিস্যুটা তৈরি হয়ে ওখানে মোটা হয়ে তার টানেলটা ছোট হয়ে যাচ্ছে। এই জন্য রিং ফিঙ্গারে সব থেকে বেশি হচ্ছে, অন্যান্য ফিঙ্গারেও হতে পারে। এছাড়া যেমন ছেলেদের ক্ষেত্রে যারা ভাইব্রেটরি কাজ করে, অর্থাৎ ধরুন আপনার দেখে থাকবেন, আপনার যে রাস্তা তৈরি হচ্ছে, তারা একটা ড্রিল মেশিন ইউজ করে, দু হাতে ধরে ড্রিলটাকে এরকম ধরে থাকতে হয়, প্রচন্ড ভাইব্রেশন হয়। এই ভাইব্রেশন হলে পরে এরকম ন্যাচারালি আপনি বুঝতেই পাচ্ছেন, তাহলে এই চামড়ার তলাতে যে টিস্যুগুলো, সেগুলো এরমভাবে চাপ খাচ্ছে, কন্টিনিউয়াসলি অনেকক্ষণ ধরে চাপ খাচ্ছে, এবং তাদের ক্ষেত্রে এরকম জিনিসটা হতে পারে। এবং তাতে যে মাইক্রো টিয়ার বা ইনফ্লামেশন একটু আগেই বললাম, তার থেকে ওই জায়গায় টানেলটা আপনার ছোট হয়ে যেতে পারে। প্রথম যে টানেলটা, সেই ছোট হয়ে যাওয়ার জন্য আপনার যে টেন্ডনটা, ফ্লেক্সার টেন্ডন, যেটা ভাঁজ করতে গেলে তারপর সোজা করতে কাজ কাজ লাগছে, সেইটা কিন্তু আটকে থাকছে। ভাইব্রেটরি ওয়াক তাদের ক্ষেত্রে হচ্ছে। এছাড়া যাদের অন্যান্য দেখা যাচ্ছে অন্য রোগ আছে, যাদের ধরুন রিম্যাটয়েড আর্থ্রাইটিস আছে অথবা ডায়াবেটিস আছে, তাদের এমনিতেই শরীরের টিস্যুগুলো শক্ত হয়ে যেতে পারে, তাদের এই ধরনের সমস্যা হতে পারে। তো এখানেই আসে যে সমস্যার কথা আপনি বললেন। তাহলে লক্ষণগুলো কি? মানে কখন মানুষ বুঝবে যে আমার এই আঙুলে এটা ট্রিগার ফিঙ্গারেরই সমস্যা? হ্যাঁ, একটু আগে যেটা বললাম, আপনি ভাঁজ করুন, সোজা করুন, এইটা ভাঁজ সোজা করুন। যদি ভাঁজ করতে গিয়ে দেখুন এই একটা আঙুল আটকে গেল, এটা আটকে গেল, খট করে সোজা হলো। এটা ভাঁজ করলেন, এটা আটকে গেল, খট করে সোজা। এইটা হচ্ছে লক্ষণ। তো এই যে ট্রিগার ফিঙ্গার, এটা এই সমস্যা যদি হয়, তাহলে সেই ট্রিগার ফিঙ্গার থেকে কি সমস্যা হতে? ট্রিগার ফিঙ্গারের মেন সমস্যাটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে কাজের সমস্যা। এমনি একটু আগেই বললাম, হাতের মেন সমস্যাটা হচ্ছে গ্রিপ, গ্রিপ করা এবং রিলিজ, গ্রিপ এবং রিলিজ, এইটা হচ্ছে মেন সমস্যা, মেন ফাংশন। তাহলে কেউ যদি একটা ধরুন একটা জলের বালতি নিয়ে যাচ্ছে, তাহলে রেখেই হাতটাকে সোজা করে খুলে রাখতে হবে, খুলতে হবে। সে খুলতে পারছে না, আঙুলটা আটকে গেল। তাহলে তার এই জায়গাতে সে টেন্ডন, যে যে জিনিসটা এখানে ধরা আছে, সেখানে টান দিতে পারে, তাতে টেন্ডনটা ছিঁড়ে যেতে পারে। তাহলে তো পার্মানেন্ট ফাংশনাল লস হতে পারে। অথবা খুব ভারী জিনিস একটা নিয়ে যাচ্ছে হাতে করে, গ্রিপ করে নিয়ে যাচ্ছে, তা রেখেই ওর আঙুলটাকে সোজা করতে হবে, ছেড়ে সেটাকে রাখতে হবে, কিন্তু পারছে না, আঙুলটা এরকম আটকে গেল। তাহলে যে যে শক্ত জিনিসটা এখানে রয়েছে, যেটাকে পরে খুলে দেওয়ার কথা, সেটা এখানে এসে আটকে গেল, এবং আটকে তাকে সোজা করার চেষ্টা করছে সাডেনলি। তাতে কি হতে পারে, এই যে যে টেন্ডনটা, যেটা ফ্লেক্সার টেন্ডনটা হঠাৎ করে টানে, এটা ছিঁড়ে যেতে পারে। তাহলে এই জিনিসটা কিন্তু বারবার হতে পারে। অ্যাটলিস্ট ছিঁড়ে না গেলেও ব্যথা হতে পারে, হঠাৎ করে ব্যথা বেড়ে যেতে পারে, তার ফাংশন লস হতে পারে, তার কাজ করতে পারছে না, তার দুর্বল হাতটা ব্যথা হওয়ার জন্য সে গ্রিপ পাওয়ার কমে যেতে পারে। এই ধরনের সমস্যাগুলো তার হতে পারে। যখন রোগী আসছে আপনার কাছে, তখন তাহলে আপনারা কিভাবে এটাকে ডায়াগনোজ করছেন? হ্যাঁ, তাহলে প্রথম সিমটম হচ্ছে ভাঁজ করতে গেলে আটকে গেল এইভাবে, ফট করে সোজা হলো এইটা। আমরা যেটা দেখি, টেন্ডনের এই রাস্তাটা যেখানটা আমরা বলছি যে ট্যানেলটা ছোট হয়ে যাচ্ছে, তার এখানে হাত চাপ দিলে এখানে কিন্তু ব্যথা হয়। এই জায়গাটা, ঠিক এই জায়গাটা যেখানে মানে যে রেখাটা যাচ্ছে, চাপ দিলে এখানে ব্যথা হতে পারে। এই টেন্ডারনেসটা কিন্তু এই এই লক্ষণ, অর্থাৎ আমাদের ট্রিগার ফিঙ্গারের লক্ষণ। তাহলে ডক্টর এর চিকিৎসাটা কি হবে? প্রথম প্রাথমিক চিকিৎসা হচ্ছে, ব্যথা হয় তার জন্য আমরা কি করি, যে কোনো ব্যথাতে আমরা আইস কম্প্রেস করতে বলি, যে কোনো ব্যথার মলম লাগাতে বলি, এবং তাকে মুভমেন্ট বেশি করতে বলি, যাতে টেন্ডনটা ইউজুয়ালি তার টানেলের মতো উপযোগী হয়ে যায়। মাঝে মাঝে আটকাতে আটকাতে সে খুলে যেতে পারে। অথবা অনেক সময় বলা হয় প্যাসিভলি একটু স্ট্রেচ করা, এইভাবে যে আঙুলটাকে স্ট্রেচ করা হয়,
তাহলে পরে যে আঙুলে হচ্ছে সেই আঙুলের যে টানেলটা বড় হয়ে যেতে পারে। প্রাথমিকভাবে যেটাকে বলে কনজারভেটিভ ট্রিটমেন্ট, যদি ব্যথা হয় ব্যথার ওষুধ, লোকাল আইস, ব্যথার যে কোনো মলম এবং গ্রিপ এক্সারসাইজ, চাপা জোরে ছাড়া, চাপা ছাড়া, এটা করতে করতে খুলে যেতে পারে। যদি না খোলে তখন নেক্সট স্টেপ যেটা আমরা করি, ইঞ্জেকশন দিই, একটা স্পেসিফিক ইঞ্জেকশন, স্টেরয়েড জাতীয় ইঞ্জেকশন, কিন্তু এটা লোকাল স্টেরয়েড। এমনি অনেক দিন ধরে ওরাল স্টেরয়েড মানে মুখে খেলে পরে যে স্টেরয়েডে যে সাইড এফেক্ট হয়, এটা লোকাল স্টেরয়েডে হয় না, এটা শুধু লোকালি কাজ করে। এটা ওইখানে যেখানে ব্যথার জায়গায় দেওয়া হয় এবং টানেলের মধ্যে টিক দেওয়া হয়, যে একটা স্পেশাল টেকনিকে, যাতে টানেলটা যেটা ছোট হয়ে গেছে এটা আস্তে আস্তে বড় হয়ে যেতে পারে। মেকানিক্যালি একটা বড় হলো, প্লাস স্টেরয়েডের একটা ইম্পর্টেন্ট কাজ হলো ওই প্রদাহটাকে কমানো, ইনফ্লামেশনটাকে কমানো। তাহলে দুটো কাজ হলো, ইঞ্জেকশনটা দিলে তার ভলিউমের জন্য টানেলটা বড় হয়ে গেল সঙ্গে সঙ্গে, আর তার সঙ্গে যে ইনফ্লামেশন অর্থাৎ প্রদাহটা ছিল সেই প্রদাহটাকে কমিয়ে দিল। তার ফলে রাস্তাটা বড় হয়ে গেল, টেন্ডনটা আবার সুন্দর করে খেলতে পারবে, খেলা যাতায়াত করতে পারবে। এতে বেশিরভাগ ক্ষেত্রেই কাজ হয়ে যায়, 100 জনের মধ্যে 90 জনেরই এতে কাজ হয়ে যায়। 10 জনের অনেক সময় হয় না, তাদের তখন সার্জারি লাগে। সার্জারি কি করা হয়? দু রকম সার্জারি আছে। একটা হচ্ছে পারকিউটিনিয়াস, একটা নিডলের মাধ্যমে জাস্ট একটা ছোট্ট ফুটো করে ঢুকিয়ে নিডলটাকে, যে ব্লাড আমাদের ইঞ্জেকশনের যে নিডল আছে ওই নিডলটাকে ঢুকিয়ে ছোট ছোট করে আস্তে 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 ছোট করে স্ক্র্যাচ করলে ওই টানেলটা আস্তে আস্তে কেটে কেটে আস্তে আস্তে ওটা বড় হয়ে যায়। ছোট টানেল আছে, টেন্ডনের রাস্তাটাকে স্ক্র্যাচ করতে 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 ওটা আস্তে আস্তে বড় হয়ে যায়, তাহলে রাস্তাটা খুলে যায়। এতে যদি না হয় তখন ওটাকে অপারেশন করে কেটে জায়গাটাকে বড় করে দিতে হয়। 2-3টে এক্সারসাইজের কথা যদি আপনি একটু বলে দেন, আপনি এক্ষুনি বলছিলেন। এক্সারসাইজ যেটা মেনলি আমি বললাম সেটা হচ্ছে যে গ্রিপ এক্সারসাইজ। গ্রিপটা কিছুই না, সেটা হচ্ছে সাধারণ এমনি কিছু না হাতে নিয়েও করা যায়। ভাঁজ জোর করে এটা হচ্ছে ফোর্সফুল গ্রিপ রিলিজ, ফোর্সফুল গ্রিপ রিলিজ। এটা এটা অ্যাটলিস্ট 10 বার করতে হবে, প্রতি ঘন্টায় 10 বার, প্রতি ঘন্টায় ঘন্টায়, সকাল থেকে রাত অবধি। এটা প্রাথমিক। এছাড়া এর সঙ্গে যেটা করা যায়, কাগজ ভাঁজ করে, খবরের কাগজ বা কিছু নরম কাগজ ভাঁজ করে বলের মতো করে নেওয়া। এই বলের মতো এটাকে জোরে চাপা, জোরে চেপে 1 2 3 4 করে 20 গোনা ছেড়ে দেওয়া, 20 গোনা ছেড়ে দেয়। এই গ্রিপ রিলিজ, গ্রিপ রিলিজ। এটা অল্প কাগজ ভাঁজ করে বলের মতো করে করা যায়, অথবা স্মাইলি বল পাওয়া যায়। স্মাইলি বলটাকে এভাবে গ্রিপের মধ্যে নিয়ে এটাকে জোরে এরম চেপে জোরে 1 2 3 4 20 গোনা রিলিজ, 20 গোনা রিলিজ। এই এক্সারসাইজটা কিন্তু করলে পরে ওটা খুলে যেতে পারে। তার সঙ্গে যে লোকাল ট্রিটমেন্টটা সেটাও করতে হবে। আর অন্য কোনো ধরনের প্রিকশন বা কোনো সাবধানতা অবলম্বন? সাবধানতা অবলম্বন বলতে এই যে বারবার যে ঘষা লাগছে, এটা যদি বারবার এটা যদি হওয়ার কারণ হয়, তাহলে এই কারণটা থেকে তাহলে তাকে সেটা থেকে বিরত থাকতে হবে। এটা অনেকের যদি খুব ভারীও জিনিসপত্র তোলে, ভারীও, যারা ওই আমাদের ভাইয়েরা যারা গ্যাস যে ওভেন তোলে, গ্যাসের ওভেন, গ্যাসের সিলিন্ডার তোলে, সিলিন্ডারগুলো তোলার সময় এখানে ধসা লাগতে পারে। তাহলে তখন তাদেরকে আমরা বলি যে একটা যে কোনো গ্লাভস পরে নিতে, একটা নরম কিছু পরে নিতে, যাতে এই জায়গার মধ্যে বেশি ঘষা না লাগে। সেটা করতে পারে। যে সমস্যাটার জন্য হচ্ছে সেই সমস্যাটাকে যতটা সম্ভব অ্যাভয়েড করা যায় সেটা করা দরকার। এছাড়া একটু আগেই বললাম যে বিভিন্ন রোগের থেকে এটা হতে পারে, যেমন হচ্ছে ডায়াবেটিস, রিম্যাটয়েড আর্থ্রাইটিস। এই ধরনের সমস্যা তার হচ্ছে কিনা দেখে নিয়ে তাহলে সেই রোগেরও ট্রিটমেন্টটা করতে হবে। কিন্তু এটা যদি বারবার হতে থাকে তাহলে তার আন্ডারলাইং যে কজটা, যেটা আমি যে বললাম, ডায়াবেটিস বললাম, রিম্যাটয়েড, তাতে সবাই তো রান্না করছে, তার সবার তো হচ্ছে না। তাহলে যা তার হচ্ছে কেন, অনেক সময় দুহাতে হতে পারে। এই দুহাতেও যদি হয়ে থাকে কখনো, তাহলে তার বুঝতে হবে তার সেন্ট্রাল কজ, তার একটা আন্ডারলাইং একটা কোনো সমস্যা রয়েছে। বিভিন্ন বা মেডিকেল প্রবলেম, যেমন ধরুন যেটা একটু আগে বললাম, ডায়াবেটিস, আপনার ধরুন রিম্যাটয়েড আর্থ্রাইটিস, থাইরয়েডের প্রবলেম, এইগুলো সমস্যা থাকে, তাহলে কিন্তু তার এই ধরনের সমস্যা হতে পারে এবং তার থেকে তাকে ট্রিটমেন্ট করতে হবে। অর্থাৎ একটা জিনিস কিন্তু স্পষ্ট দর্শক বন্ধু, যে ট্রিগার ফিঙ্গারের সমস্যা সেটা নিয়ে ডাক্তারবাবু অসাধারণ সুন্দর করে বুঝিয়ে বললেন আপনাদের সেই সমস্যা কেন হয়, কি কারণে হয়, হলে কি করবেন, তার এক্সারসাইজগুলো কি কি হবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা উচিত, যাবতীয় বিষয় কিন্তু প্রফেসর ডক্টর আনন্দকিশোর পাল আপনাদেরকে বুঝিয়ে বললেন। এই বিষয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের প্রশ্ন নিয়ে কিন্তু আমরা আসবো ডাক্তারবাবুর কাছে। আজকের জন্য অনেক ধন্যবাদ।